ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের পর্ষদ থেকে যে টেস্ট পেপার দিয়েছে বিনামূল্যে, সেই টেস্ট পেপারের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা আজকে করব। আজকে আমরা পেজ নাম্বার 381 যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা করব। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে একটা লাইক করে দিবে। এইরকম টেস্ট পেপারের অঙ্কগুলো আমরা প্রতিনিয়ত কিন্তু আপলোড করে থাকি এবং তোমরা যদি এই অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করো তাহলে মাধ্যমিকে কিন্তু একটা ভালো স্কোর করবে। তাই দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে অঙ্কটা দিয়েছে সেখানে বলেছে আসল ইস্টু 1 বছরের সুদ আসল কত, 20:21। তার মানে তোমাকে কি বলে দিয়েছে, আসল বলে দিয়েছে, আর 1 বছর সুদ আসল বলে দিয়েছে, মানে সুদ প্লাস আসল এটা বলে দিয়েছে কত, 21। তোমার কাছে চাইছে কি সুদের হার, অর্থাৎ আর এর যে মান, এই আর এর মানটা তোমার কাছে চাইছে। তাহলে তোমাদের আসল কত, 20, এবং সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল কত, 21। দেখো সুদ প্লাস আসল থেকে তুমি যদি আসল বাদ দাও তাহলে কি পাবো, সুদ পাবো। অর্থাৎ আমরা যদি সুদ অর্থাৎ আসল প্লাস সুদ থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে কিন্তু তুমি কি সুদ কিন্তু পাবা। তাহলে আমরা আসল ধরবো 20 এবং সুদ আসল ধরবো কত, 21। তাহলে আমার সুদ কত হবে, 21 মাইনাস কিন্তু 20, তার মানে 1। তাহলে আমরা 1 টাকা বা 1 একক আমরা কি ধরে নিতে পারি, সুদ ধরে নিতে পারি। বের করতে হবে কি সুদের হার। তাহলে সুদের হারের ফর্মুলা কি, আর সমান সমান 100 ইন্টু আই বাই পি ইন্টু কিন্তু টি। এটা হলো তোমার কি সুদের হার নির্ণয় ফর্মুলা। তাহলে দেখো আমরা মানগুলো এবার পুট করব। তাহলে 100, এই সুদ কত, সুদ 1, আসল কত, আসল বলেছিলাম 20, আর সময় কত 1। তাহলে 0 0 কাটলো, এই 5। তাহলে সুদের হার কত পেলাম, 5। তাহলে আমার এখানে দেখো অপশান যে সি নাম্বারের যে অপশানটা আছে সেই অপশানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো 1 নম্বর অঙ্কের যে প্রথম অঙ্কের যে এমসিকিউ অ্যান্সার সেটা কত হবে, 5%। এবার দেখো আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা করব। এখানে তোমাদের কি বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল প্রপোর্শনাল টু ভূমি ইন্টু উচ্চতা, যেখানে ভূমি ও উচ্চতা উভয়ই পরিবর্তনশীল। এটিকে কি প্রকার ভেদ বলা যায়, সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ, এদের কোনোটাই নেই। তোমাদের একটা কথা বলি, তোমরা নিশ্চয়ই জানো যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং এক্স প্রপোর্শনাল টু যদি জেড হয়, অর্থাৎ বাম দিকে দেখো এটা এটা যদি একই থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড। তাহলে এই ধরনের যে প্রপোর্শনাল টু যদি থাকে তাহলে এটাকে আমরা কি বলি, যৌগিক ভেদ বলি। তাহলে আমরা এটাকে যদি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, আর এটাকে যদি জেড ধরি, তাহলে দেখো আমরা বলতে পারি এক্স প্রপোর্শনাল টু ওয়াই, আবার এক্স প্রপোর্শনাল টু কত, জেড। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে কত, এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড। তাহলে দেখো এই সম্পর্ক যদি হয় তাহলে এই সম্পর্কটাকে আমরা কি বলি, যৌগিক ভেদ বলি। তাহলে এই যেটা আছে এই অঙ্কটা, তাহলে এটা কি হবে তোমার কি, যৌগিক ভেদ। তাহলে এই সি নাম্বার যে অপশানটা আছে সেটা কিন্তু আমরা বলতে পারি। এবার দেখো 3 নম্বরের যে অঙ্কটা বলছে সেটা কি বলছে, যে 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্তদ্বয়ের কেন্দ্র সরলরেখাংশ দ্বারা যোগ করা হলে উৎপন্ন ত্রিভুজটির কোন 3টির মান কত হবে। তোমাদের বলে রাখি, তোমাদের যদি টেস্ট পেপার থাকে তাহলে অঙ্কগুলো তোমরা কিন্তু একটু মিলিয়ে নাও, এতে তোমাদের কি সুবিধা হবে। তোমরা ঠিক করেছো না ভুল করেছো তোমরা কিন্তু সেটা যাচাই করতে পারবে। তাহলে এখানে কি বলেছে, যে এই 3টা বৃত্ত, এবং এই 3টা বৃত্ত কি তোমার বলেছে কি, 3টাই সমান। তাহলে দেখো এইভাবে একটা কি ত্রিভুজ অঙ্কন করা হলো। দেখো যদি এই 3টে বৃত্ত যদি সমান হয় তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যদি 3 হয় তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ 3, তাহলে এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3। তাহলে দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু 6 সেমি হচ্ছে। তাহলে এই ত্রিভুজটা কি হবে, সমবাহু ত্রিভুজ হবে। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি করে হয়, 60 ডিগ্রি করে হয়। তাহলে দেখো আমার যে বি নাম্বার অপশানটা আছে তাহলে এই বি নাম্বারের অপশানটা কিন্তু তোমার হবে। তো 4 নম্বর অঙ্কটা কি বলছে, যদি দিনের কোনো এক সময় একটি স্তম্ভ ও একটি 20 মিটার লম্বা উলম্ব লাঠির ছায়াদৈর্ঘ্য যথাক্রমে 50 মিটার ও 10 মিটার হয় তবে ওই স্তম্ভের উচ্চতা কত। তাহলে কি বলেছে, এই একটা স্তম্ভ এরকম দেখো একটা সমকোণী ত্রিভুজ হবে, আর এটা তোমার কি ছায়ার দৈর্ঘ্য। তাহলে স্তম্ভের দৈর্ঘ্য জানি না, আমি স্তম্ভের দৈর্ঘ্য কত, এক্স।
তাহলে এই যে ছায়া দৈর্ঘ্য কত হয় সেটা কি 50 মিটার। এখানে তোমার আরেকটা লাঠি আছে, এই লাঠি দৈর্ঘ্য কত 20 মিটার বলেছে, আর ছায়া দৈর্ঘ্য তখন কত হয় 10 মিটার। দেখো এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ ত্রিভুজ হবে, সদৃশকোণী ত্রিভুজ হবে। আর সদৃশকোণী ত্রিভুজ যদি হয় তাহলে তাদের বাহুগুলোর অনুপাত কী হয়, সমানুপাতে থাকে। তাহলে আমরা বলতে পারি x/50 সমান কত 20/10। তাহলে দেখো 0 0 কেটে গেল, তাহলে যদি গুণ করি তাহলে 5 × 100, তাহলে x সমান কত 100। তাহলে আমরা এই যে স্তম্ভের দৈর্ঘ্য, এই স্তম্ভের দৈর্ঘ্য কত পেলাম 100। তার মানে দেখো এই ডি নাম্বার যে অপশানটা আছে, এই ডি নাম্বার অপশানটা কিন্তু হবে। তাহলে আশা করি এই অঙ্কগুলো বোঝা গেছে। তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা, তোমরা যদি বুঝতে পারো অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দাও, এবং যারা নতুন তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে কিন্তু দাঁড়াবে। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে, দুটি ঘনকের আয়তন অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে এখানে কি বলেছে, ঘনকের তোমাকে আয়তন বলে দিয়েছে। তাহলে ঘনকের আয়তন অর্থাৎ দুটো ঘনক, একটা ঘনক ধরলাম a1 অর্থাৎ একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য a1, আর একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য কত ধরলাম a2। তাহলে আমাদের এখানে কি বলেছে, a1 কিউব ইস টু a2 কিউব সমান কত 1:27। তাহলে উভয় পক্ষে যদি ঘনমূল করি তাহলে দেখো a1:a2 সমান কত 1:3 পেলাম। এবার তোমার কাছে চাইছে কি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 6 × a² বা বাহু স্কোয়ার যদি হয় তাহলে সেটা তোমার কি হবে, যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা কি করছি, উভয় পক্ষে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করলে কত হবে, a1:a2 তার স্কোয়ার, তাহলে কত হবে 1:9। দেখো আমি যদি 6 গুণ করি তাহলে কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাবো। আবার দেখো 6 কিন্তু কেটেও যাবে। তাহলে আমরা যদি করি তাহলে কত 6a1² 6a2² সমান কত 1:9 কিন্তু আমরা পেলাম। তাহলে এই যে সমগ্র তলের ক্ষেত্রফলের যে অনুপাত সেটা কত হবে 1:9, অর্থাৎ সি নম্বরের যে অপশানটা আছে সি নম্বরের অপশানটি কিন্তু আমরা এখানে বলতে পারি। 6 নম্বর অঙ্কটা, সেই 6 নম্বর অঙ্কটা কি বলছে, যে তোমার শ্রেণীতে নভেম্বর মাসে তোমার কিছু সহপাঠীর উপস্থিতি যথাক্রমে 25, 20, 18, 10, 21, 22, 16 ও 18 দিন হলে তাদের উপস্থিতি দিন সংখ্যার মধ্যমা কত। তাহলে এখানে কি বলেছে, 25 বলেছে, 20 বলেছে, 18 বলেছে, 10 বলেছে, 21 বলেছে, 22 বলেছে, 16 বলেছে আর 18 বলেছে। তাহলে এই সংখ্যাগুলোকে অর্থাৎ মধ্যমা বের করতে গেলে এই সংখ্যাগুলোকে তোমাকে ছোট থেকে বড় কিন্তু সাজাতে হবে। তাহলে আমরা ছোট থেকে যদি বড় সাজাই তাহলে প্রথমে কি হবে 10, তারপর দেখো 16, তারপর দেখো 18, তারপর দেখো দুটো 18 দুবার আছে, তারপর দেখো কত আছে 20, তারপর দেখো 21, তারপর দেখো 22, তারপর দেখো কত আছে এই 25। তাহলে এই শ্রেণীতে তাহলে কতগুলো সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8। যুগ্মতম পদের মধ্যমা নির্ণয় করার ফর্মুলা কি n/2 + 1 + n/2 বাই কত 2। তাহলে n/2 + 1তম পদ প্লাস n/2তম পদ বাই কত 2। তাহলে আমরা এখান থেকে আমরা কি বের করতে পারি, যুগ্ম সংখ্যার কিন্তু মধ্যমা নির্ণয় করতে পারি। তো যুগ্মতম পদের মধ্যমা নির্ণয় করার ফর্মুলা হলো এইটা, অর্থাৎ n/2 + 1তম পদ প্লাস n/2তম পদ বাই 2। তাহলে এটা হবে কি মধ্যমা নির্ণয় করার কি ফর্মুলা। তাহলে এখানে দেখো টোটাল কতগুলো আছে 8টা। তাহলে কত হবে 8/+ 1তম পদ প্লাস 8/2তম পদ বাই কত 2। তাহলে এটা কত হচ্ছে 4 2 8 মানে 5তম পদ প্লাস 4তম পদ বাই 2। তাহলে 5তম পদ কোনটা হচ্ছে 1 2 3 4 5, তাহলে 20, আর 4তম পদ কোনটা হচ্ছে 1 2 3 4 মানে 18/2। তাহলে কত হচ্ছে 38/2, তার মানে তো 19। তাহলে এই মধ্যমা কত হবে 19, অর্থাৎ এই নাম্বারে যে অপশানটা আছে তাহলে এই নাম্বারের অপশানটা কিন্তু আমরা এখানে বলতে পারি। তাহলে আশা করি এই যে এমসিকিউ অঙ্কগুলো আছে তাহলে এই এমসিকিউর অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার 2 নম্বর যে অঙ্কগুলো শূন্যস্থান আছে সেগুলো আমরা কিন্তু করব। কোনো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের গুণফল 1 হলে বীজদ্বয়ের পরস্পর কেমন হবে। তাহলে কি বলছে, যদি বীজদ্বয় আলফা বিটা হয় আর আলফা বিটার গুণফল যদি 1 হয় তাহলে আলফা সমান কত 1/বিটা বলতে পারি। তাহলে দেখো আলফার অনন্যক কিন্তু 1/বিটা, তাহলে এটা কি হবে অনন্যক হবে। এবার দেখো যে 2 নম্বরের শূন্যস্থান সেখানে কি বলছে, যে সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হারের মধ্যে সম্পর্ক কেমন। তাহলে দেখো আমরা মোট সুদ মানে কত জানি, i =
PTR বাই কিন্তু 100। তাহলে এখানে দেখো টাইম এবং মোট সুদ কি ফিক্সড, অর্থাৎ এই টাইম আর মোট সুদ কিন্তু ফিক্সড। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারি যে 100I সমান সমান PTR। তাহলে আমাকে সম্পর্ক কার কার বের করতে বলেছে, আসল এবং কি বার্ষিক সুদের হার। তাহলে এই আরটাকে আমরা কি হচ্ছে এর নিচে নিয়ে চলে আসছি এবং আর এবং টিটাকে, তাহলে কি হবে I ইন্টু আই বাই কত TR ইকাল টু পি। এবার দেখো আমার এখানে সময় এবং মোট সুদ কিন্তু ফিক্সড বলেছে, তাহলে দেখো আমার লিখতে পারি পি সমান সমান কত 100 ইন্টু আই বাই কত টি ইন্টু কত 1/r। তাহলে দেখো এই পোর্শনটা কিন্তু ফিক্সড, এই পোর্শনটা ফিক্সড। তাহলে তোমরা জানো যে এই সমান এবং এই ধ্রুবক পদ অর্থাৎ যেটা স্থির থাকবে বা অপরিবর্তিত থাকবে সেটা তুলে নিলে আমরা কি পাই প্রি প্রপোর্শনাল টু আর। তাহলে দেখো পি এবং আর কি আছে ব্যস্ত অনুপাতে আছে, তাহলে এইভাবে আমরা এই সম্পর্কগুলো বের করতে পারি। তাহলে এটা তোমার কি হবে ব্যস্ত সম্পর্ক যুক্ত হবে। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে যে একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে কি বলা হবে ভেদক বা ছেদক। এখানে যদি বলতো তোমার এই বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ যদি করতো তাহলে তুমি এটাকে স্পর্শক বলতে পারতে, কিন্তু এখানে কি বলছে এই বৃত্তকে দুটি বিন্দুতে স্পর্শ করছে, তাই এটাকে আমরা তখন কি বলবো ছেদক বা ভেদক বলবো। তারপর আমরা দেখো কি বলছে যে sin 1 বাই cos 89 cos 89 বাই কত sin 1 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু আমরা চাইছে। দেখো তো আমরা এই সাইনটাকে আমরা কি লিখতে পারি সেটা তুমি একবার তোমাকে চিন্তা করতে হবে, কারণ এই অঙ্কটা সম্পূর্ণ তোমাকে কি দিয়েছে পুরোক্ষণ দিয়েছে। তাহলে দেখো 89 + 1 অর্থাৎ 89 + 1 সমান সমান 90 লিখতে পারি। তাহলে 1 মানে কত আমরা কত লিখতে পারি 90 - 89। তাহলে দেখো আমরা এই 1 এর পরিবর্তে অর্থাৎ এই সাইন, তাহলে এই 1 এর পরিবর্তে আমরা কত লিখতে পারি 90 - 89, আর এইটাকে আমরা ফিক্সড রেখে দিচ্ছি 89। সিমিলারভাবে দেখো এটাও চেঞ্জ করছি, তাহলে cos 89 বাই সাইন, তাহলে 1 এর পরিবর্তে আমরা কত লিখতে পারি 90 - 89। তাহলে দেখো এটা যদি 90 হয় তাহলে দেখো চেঞ্জ হবে, তাহলে এটা কি হবে cos 89, এটা আমরা জানি। তাহলে এটাও কত হবে cos 89, তাহলে এটাও কি হবে cos 89, তাহলে এটাও কি হবে cos 89। তাহলে দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 1 + 1 = 2। তাহলে এর যে ভ্যালু এর ভ্যালু আমরা কত পেলাম 2 পেলাম। এবার দেখো পরের যে অঙ্কটা সেই পরের অঙ্কটা কি বলছে, দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ বাহুকে অক্ষ করে ত্রিভুজটির পূর্ণ আবর্তনের ফলে উৎপন্ন ঘনবস্তুটি কেমন হবে। তাহলে দেখো এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই সমকোণী ত্রিভুজকে তুমি যদি ঘোরাও এইভাবে যদি ঘোরাও, যদি খুব জোরে তুমি যদি ঘোরাও তাহলে এর যে ছবিটা হবে এই ছবিটা কেমন হবে শঙ্কু হবে। অর্থাৎ এই যে তোমার সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজকে যদি এটা অক্ষ করে ঘোরাতে থাকো তাহলে এটা কি হবে শঙ্কুতাজি হবে। তাই এই তোমার অ্যান্সারটা কি হবে এটা তোমার শঙ্কু হবে। তারপর দেখো 6 নম্বর আমরা কি বলছে কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণটির ওই তথ্যের কি হবে সংখ্যাগুরু হবে, এটা তোমরা জানো। কি বলছে 3-1 অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন। এই অঙ্কটা দেখো টেক্সট পেপার অনেকবার ছিল, এটা তোমরা নিশ্চয়ই তোমরা অ্যান্সার করতে পারবে। এটা তোমরা কমেন্ট বক্সে এর অ্যান্সারটা সত্য হবে না মিথ্যা হবে তুমি তার কিন্তু অ্যান্সারটা দিও, এটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম। 2 নম্বর আমরা কি বলছে দেখো AB/C², BC/A², CA/B² এর যৌগিক অনুপাত কত 1:1। তাহলে আমরা জানি যৌগিক অনুপাত বের করতে গেলে যে পূর্ব পদগুলো আছে তাদের গুণ ইস্টু উত্তর পদ যেগুলো আছে তাদের কি হবে গুণ। তাহলে দেখা যাক কত হচ্ছে AB ইন্টু BC ইন্টু কত CA অনুপাত C² ইন্টু A² ইন্টু B²। তাহলে কি হবে A² B² C² এগুলো গুণ করলে অনুপাত এটাও দেখো A² B² C², তাহলে কত হবে 1:1। তাহলে এই যে যৌগিক অনুপাত 1 তার মানে এটা কি হবে সত্য। তারপর দেখো 3 নম্বর আমরা কি বলছে যে সাইন থিটা তার কিউব সমান সমান সাইন কিউব থিটা কিউব। এটা কিন্তু হয় না, এটাকে আমরা শুধুমাত্র লিখতে পারি সাইন কিউব থিটা, অর্থাৎ সাইনের পর কীভাবে থিটার উপর কিন্তু কিউব হবে না, তার মানে এটা আমরা কি বলতে পারি এটা আমরা মিথ্যা বলতে পারি। দেখো 4 নম্বর অঙ্কটা একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক হবে। তার মানে এরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই যে বিপরীত কোণগুলো এই বিপরীত কোণগুলো কি বলছে পূরক। এটা তোমাদের জন্য এই যে উপপাদ্যটা আছে এই উপপাদ্যটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই উপপাদ্যটা তোমাদের জন্য এই বছর খুবই ইম্পর্টেন্ট আসার মতো।
তাহলে দেখো এখানে আমরা কি জানি, এই বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সম্পূরক হয়, পূরক হয় না। তাই এটা আমরা কি বলতে পারি, এটা আমরা মিথ্যা বলতে পারি। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে, যে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত, 2πr²। তাহলে এখানে দুটো বলেছে, তাহলে আমরা এখানে বলতে পারি 2πr1² ইস টু 2πr2²। তাহলে এদের যে বক্রতলের অনুপাত কত, এটা 4:9। তাহলে দেখো 2π কেটে যাবে, তাহলে r1² ইস টু r2² কত, 4:9। তাহলে r1 ইস টু r2 সমান কত, 2:3। তাহলে দেখো তাদের ব্যাসার্ধের অনুপাত কত, 2:3 পেলাম। আর এদেরও দেখো ব্যাসার্ধের অনুপাত কত দিয়েছে, 2:3। তার মানে এটা কি হবে তোমার সত্য। এবার দেখো 6 নম্বর অঙ্কটা কি বলছে, যে শ্রেণী দৈর্ঘ্য সমান হলে যৌগিক গড় নির্ণয়ের ক্রম বিচ্যুত পদ্ধতি অধিক গ্রহণযোগ্য। তাহলে তোমাদের জানতে হবে যে যৌগিক গড় আমরা প্রত্যক্ষ, বিচ্যুতি এবং ক্রম বিচ্যুতি এই 3টা পদ্ধতিতে কিন্তু আমরা বের করে থাকি। তাদের মধ্যে এই ক্রম বিচ্যুতি হলো কিন্তু সবথেকে অধিক গ্রহণযোগ্য। তার মানে এটা হবে সত্য। তাহলে এই ছিল তোমাদের এমসিকিউ, সত্য মিথ্যা এবং কি শূন্যস্থান পূরণ। এবং আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এবং কোনো জায়গায় যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।